বিভিন্ন স্বাদের গল্প শুনতে আমাদের চ্যানেল গল্প ওয়েভকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার, আমরা টিম গল্প ওয়েভ। আজ আপনারা শুনবেন সুলেখক দিবাকর দাশের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, সব দেহের মায়া। লেখক দিবাকর দাশের জন্ম 1991 সালের 5 জুলাই নদিয়ার কল্যাণীতে। বর্তমানে তিনি নবদ্বীপ ব্লকের খেজুর বাগান গ্রামের বাসিন্দা। গল্প লেখালেখির পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। আজকের গল্প পাঠে শুভধর, অন্যান্য চরিত্রে রমাকান্ত, নীলাঞ্জন, সুপ্রভাত, সৌরভ, অরূপ, সুমন, নীলাঞ্জনা রুদ্র, দীপান্বিতা, শ্রাবণী, তিতলি ও শুভঙ্কর। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু মণ্ডল। শব্দগ্রহণ, আবহ এবং গল্পের সূত্রধার আমি শুভঙ্কর। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, সব দেহের মায়া। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, বলল অমিত। মৌমিতা কৌতূহল ভরে তাকালো অমিতের দিকে, তারপর জিজ্ঞেস করল, কি যে বলো না, এসবের মানে কি? অমিত মৃদু হেসে বলল, এর মানে হলো তোমার হৃদয় আমার হোক আর আমার হৃদয় তোমার। আরে বরকনের বিয়েতে তো এই মন্ত্রই পড়ে, শোনোনি? মৌমিতা হাঁ করে অমিতের দিকে তাকিয়ে কি যেন একটা ভাবল, তারপর ফিক করে হেসে বলল, থাক, আর বলতে হবে না, আমার লজ্জা লাগছে। তাহলে ওই কথা রইল, বুঝলে? আমি শুধুমাত্র তোমার। আমি কলকাতায় পড়াশোনা শেষ করেই চাকরিতে জয়েন করব। আমার স্যারই আমাকে চাকরি ঠিক করে দিয়েছেন। জানো মৌমিতা, আমার স্যার না খুব ভালো মানুষ, উনি খুব ভালোবাসেন আমায়। এরপর বাড়ি ফিরে এসে আমার বাবাকে দিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাবটা পাঠাবো, কি বুঝলে? মৌমিতা হঠাৎ আনমনা হয়ে কি যেন একটা ভাবল, তারপর বলল, কি জানি কি যে হবে। আচ্ছা, আমাদের বাড়িতে মানবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক মেনে নেবে। আমি যে চাকরিটা করব ওটা হলো ইঞ্জিনিয়ারের চাকরি, যে সে চাকরি না। তোমার বাবা ঠিক মেনে নেবেন। মৌমিতা কিছু বলল না। সে ও অমিত অঞ্জনা নদীর তীরে বুড়ো বটতলায় বসে রয়েছে। তাদের সামনে বয়ে চলেছে নদী। নদীর জলে একটা ছোট মাটির ডেলা ছুঁড়ে মারল মৌমিতা। টুক করে একটা আওয়াজ হলো। মৌমিতা জমিদার বাড়ির মেয়ে। চন্দ্রকান্তপুর গ্রামের জমিদার তারা। আগের সেই জমিদারি না থাকলেও তাদের বিশাল অবস্থা। মৌমিতার বাবা সঞ্জয় চৌধুরী এ গায়ের মস্ত বড় মহাজন। এ যাবৎ প্রচুর গরিব চাষিদের তিনি ঋণ দিয়ে তাদের জমি বন্ধক রেখে দিয়েছেন, তাই তাকে এ গায়ের সবাই মেনে চলে। মহাজনী কারবার ছাড়াও সঞ্জয়বাবুর কাছে অনেক বিঘে জমি, 5 রকমের ফলের বাগান, 8খানা পুকুর, 2টো দিঘি, একটা বিল এবং প্রচুর লোক কাজ করে তার কাছে। কাজেই তিনি হলেন এই সাম্রাজ্যের সম্রাট। অমিতের বাবা রঞ্জন বিশ্বাস সামান্য একটা চাষি। 5 বিঘে জমি চাষ করে ভালোভাবেই সংসার চলত তার। কিন্তু 3 বছর আগে অমিতের পড়াশোনার জন্য সঞ্জয়বাবুর থেকে দেনা করেন রঞ্জন তার জমি বন্ধক দিয়ে। অমিত মেধাবী ছাত্র, ছোটবেলা থেকে পড়াশোনায় ভালোই মনোযোগ তার। মৌমিতার সঙ্গে অমিতের প্রেম অনেক দিনের। তারা একসাথে এক গৃহশিক্ষকের কাছে পড়েছে। পড়তে পড়তে ঘনিষ্ঠ বন্ধুত্ব থেকে হয়ে যায় প্রেম। কেউ সেটা জানত না, সবাই ভাবত তারা 2 বন্ধু। এখন অমিত কলকাতায় পড়াশোনা করছে। ছুটিতে গ্রামে ফিরলে তাদের দেখা হয়। এবার ফিরেও তারা দেখা করেছিল বুড়ো বটতলায়। এর মধ্যে মৌমিতা জানতে পেরেছে যে তাদের মধ্যে যে সম্পর্ক ছিল তার বিষয়ে সঞ্জয়বাবু জানতে পেরেছে।
কোনো একদিন তারা যে কথা বলছিল কোনো একজন লুকিয়ে শুনে তার বাবার কানে তুলে দিয়েছে। বাবা অবশ্য কিছু বলেনি মৌমিতাকে। বাবা যখন মাকে উত্তেজিত হয়ে মেয়ের সম্পর্কের কথা বলছিল তখন আরেক চাকর শুনে মৌমিতাকে জানায়। তার বাবা যে জেনে গিয়েছে সেটা অবশ্য অমিতকে কিছু বলেনি সে। অমিতকে কি মেনে নেবে বাবা, বিভোর হয়ে ভাবছিল মৌমিতা। হঠাৎ টুক করে নদীর জলে আর একটা ডেলা গিয়ে পড়ল। সম্বিত ফিরল মৌমিতার। এবার ডেলাটা অমিত ছুঁড়েছে। সে বলল, মৌ, এই মৌ, কি এত গভীর চিন্তা করছো বলো তো? মৌমিতা উত্তর দিল, না গো, কিছু না, চলো এবার উঠতে হবে তো, সন্ধে হয়ে আসছে। তারা কথা বলতে বলতে নদীর ওপারে কখন যে সূর্য অস্ত গিয়েছে তাদের খেয়ালই নেই। এখনো আকাশটা লাল হয়ে আছে। আস্তে আস্তে করে অন্ধকার ঘন হয়ে আসছে। অমিত মৌমিতার হাতটা টেনে বলল, আরে আরেকটু বসোই না। উফ, কাল তো চলে যাব, কতদিন আর দেখা হবে না বলো তো। কলকাতার মেসে যখন থাকি তখন হঠাৎ যদি তোমার কথা মনে পড়ে না, মনটা কেমন যেন হয়ে যায় জানো তো। মুখটা হু হু করে, কেমন যেন ফাঁকা হয়ে যায় মনটা। না গো, আজ এইটুকুই থাক, আবার তো আসছো 2 সপ্তাহ পরে। এখন চলো, আমার কাজ আছে। দুজনে উঠল। অমিতের হাত ধরে মৌমিতা হাঁটতে শুরু করল। নদী পাড়ের রাস্তা দিয়ে একটু এগোলেই জমিদার বাড়ি। বাড়ির গেটে মৌমিতাকে ছেড়ে দিল অমিত। অমিত আর মৌমিতা একে অপরের দিকে তাকিয়ে হাসল। অমিত মৃদু স্বরে বলল, আসি তাহলে। মৌমিতা হাত নাড়িয়ে বিদায় বার্তা দিল। বলল, আচ্ছা এসো, সাবধানে যেও। অমিত হাত নাড়ালো। তারপর মৌমিতা এগিয়ে গেল বাড়ির ভিতরে। জমিদার বাড়ির পরে বড় আম বাগান, তারপর রাস্তার পাশে মুসলিমদের গোরস্থান, তারপর কিছুটা জমি, তারপর গ্রাম। আম বাগানের রাস্তায় চারিদিকে গাছপালা থাকায় অন্ধকারটা এবার ঝুপ করে জাঁকিয়ে পড়েছে। গ্রামের দিকে তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটতে লাগলো অমিত। এখন গরমকাল। এই বাগানে অনেক জাতের আম গাছ আছে। কয়েকটা গাছে আম পাকতেও শুরু করেছে, আর অন্য গাছগুলোতে আম এখনো কাঁচা। হাঁটতে হাঁটতে তার মনে হলো দূরের একটা আম গাছে কে যেন মনে হচ্ছে উঠে বসে আছে। তবে কি কেউ আম চুরি করতে উঠেছে? আর একটু কাছে যেতেই অমিতের বুক ছ্যাত করে উঠল। আরে, এটা তো সেই আম গাছটা যেটায় গত বছর নিথু গলায় দড়ি দিয়েছিল। অজানা ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল অমিতের। আজও সেই গাছের থেকে ঝোলার দৃশ্য হঠাৎই মনে পড়ে যায়, চোখের সামনে ভাসে অমিতের। তবে অমিত বিজ্ঞানের ছাত্র, কিছু না দেখে পরখ না করে সে ভয় পেতে রাজি না। অমিত গাছের ডালের দিকে তাকাল। আবছা অন্ধকারে বোঝা যাচ্ছে কিছুই নেই। সে আবার হাঁটতে লাগলো। এবার সে শুনতে পেল তার পিছনে শুকনো পাতার খচমচ আওয়াজ। মনে হচ্ছে কে যেন দ্রুত দৌড়ে আসছে তার দিকে। খিক খিক করে দূরে কে যেন হাসল। সে থামল, পেছনের দিকে তাকালো। গাঢ় অন্ধকার আমবাগানে। না, কেউ তো তার পেছন পেছন আসছে না। তবে হাসল কে? অমিত চিন্তা করল এইসব ওই আম গাছ নিয়ে অদ্ভুত চিন্তা করায় ভুল শুনেছে সে। ও কিছুই না। চারিপাশে ঝিঝি পোকার অবিরাম শব্দ। আবার হাঁটা শুরু করলো অমিত। আমবাগান প্রায় শেষের দিকে। আমবাগান শেষ, এবার রাস্তার পাশে গোরস্থান। হাঁটতে হাঁটতে অমিত অনুভব করল হঠাৎ তার শরীরটা কেমন যেন ভারী হয়ে গিয়েছে। গোরস্থান জুড়ে গাঢ় অন্ধকার। বড় বড় গাছ স্তব্ধ হয়ে মৃত্যুর প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে চোখ সয়ে গিয়েছে অমিতের। অনেকটা দেখতে পাচ্ছে সে।
সে রাস্তার দিকে সামনে তাকিয়ে জোরে জোরে পা ফেলে হাঁটছিল। কিন্তু এ যেন অজানা এক অনুভূতি। গাটা কিরকম ভারী লাগছে তার। এরকম তো কখনো হয়নি তার সঙ্গে। হঠাৎ অমিতের মনে হলো তার কিছুটা দূরে সমান্তরালভাবে গোরস্থানের ওপর কে যেন দৌড়চ্ছে। শুকনো পাতার খচমচ শব্দ শোনা যাচ্ছে। যে দৌড়চ্ছে সে খুব জোরে হাঁপাচ্ছে। অমিত তাকালো গোরস্থানের দিকে। না, কিছু তো নেই। হঠাৎ অন্ধকারে সে দেখতে পেল দূরে এক কবরের পাশে কে যেন কাঁদছে। এই ভর সন্ধেবেলায় কি একাই গোরস্থানে আসবে? অমিত ভাবছিল। গোরস্থান ছিল অমিতের ডান দিকে। হঠাৎ একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল। কে যেন একটা দৌড়ে গেল অমিতের গা ঘেঁষে বা পাশ দিয়ে। মনে হলো যাওয়ার সময় আঁচড় দিয়ে গেল হাতের উপরে। উফ, কি ব্যথা! হালকা রক্ত বেরোচ্ছে বোধ হয়। অমিত আঁচড় দেওয়া জায়গাটায় হাত দিয়ে দেখল। কে গেল তা তো দেখা গেল না। অমিতের মনে এবার বিন্দু বিন্দু ভয়ের বাসা বাঁধতে শুরু করে দিল। ওদিকে ডান দিকে গোরস্থানে তো কেউ নেই। যে কাঁদছিল সে কোথায় গেল? হঠাৎ গোরস্থানের ভিতর থেকে শিয়াল ডেকে উঠল। পরক্ষণেই আরো এক ঝাঁক শিয়াল ডেকে উঠল। গলাটা ভয়ে শুকিয়ে গেছে অমিতের। সে জোরে হাঁটতে চাইছে, কিন্তু তার শরীর কেমন জানি ভারী হয়ে রয়েছে। মুহূর্তগুলো থমকে গিয়েছে। সময়ের কাঁটা ঘুরছে না। এবার অমিতের সামনে কে যেন জোরে হেসে উঠল। অমিত সামনে দেখল সাদা কাপড় দিয়ে ঢাকা একটা মৃতদেহ তার রাস্তার উপর পড়ে রয়েছে। এই দেখে অমিত জোরে দৌড় দিল। ওই মৃতদেহকে ছাড়িয়ে যেতেই একটু দূরে পড়ে রয়েছে আর একটা মৃতদেহ। অমিত ইতিমধ্যে হাঁপিয়ে উঠেছে। অতি প্রাকৃত দৃশ্য দেখে অমিতের মাথা কাজ করছে না। সে দ্বিতীয় মৃতদেহের পাশ দিয়ে দৌড়ে যখন পেরোতে যাবে, কে যেন তার পা দুটোকে শক্তভাবে জড়িয়ে ধরল। মুখ থুবড়ে পড়ল অমিত। সে দেখল এই মৃতদেহের হাত তাকে আটকে ধরে রেখেছে। অমিত চিৎকার করে উঠল, ছাড়ো আমাকে! হঠাৎ মৃতদেহের মুখের ওপর থেকে চাদর খসে পড়ল। ভয়ঙ্কর একটা বধূ, আধ পোড়া মরা। মুখটা কেমন বিষাদে দেখতে। একদিক পড়েনি, সাদা হয়ে গিয়েছে। চোখগুলো খুবলে বাইরে চলে এসেছে। হা হা করে অমানসিক হাসি হাসল বধূর দেহটা। অমিত এই দেখে ভয়ে ধস্তাধস্তি করতে শুরু করল। সে ভাবল কোনোভাবে এই মৃতদেহর খপ্পর থেকে নিজেকে ছাড়িয়ে পালিয়ে বাঁচতেই হবে। মৃতদেহ তাকে ধরে রেখেছে বেঁধে রাখার মতো। হঠাৎ মৃতদেহের সাঁড়াশির মতন হাত অমিতের গলা টিপে ধরল। মরার হাতে রয়েছে ভাঙা পলা। বধূর মৃতদেহের চোখ দুটোতে আগুন জ্বলে উঠল। আবার হঠাৎ দেহটি হেসে উঠল অমানসিক হাসি। অমিতের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সে প্রাণপণে মৃতদেহের হাত ছাড়াতে চেষ্টা করছে। সেটা আর হয়ে উঠল না। সে জ্ঞান হারালো। চন্দ্রকান্তপুর শ্মশানে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন খ্যাপা বাবা। তার পাশে বসে আছেন সঞ্জয় চৌধুরী। রাতের অন্ধকারে ও নির্জনতায় গোটা শ্মশানটা খাঁ খাঁ করছে। দূরে ভেসে আসছে শিয়ালের ডাক। শ্মশানের পাশে অঞ্জনা নদীর তীরে আছে বিশাল বিশাল বড় বাঁশ গাছ। নদীর হাওয়া সেই বাঁশ গাছে ধাক্কা খাচ্ছে। বিচিত্র অদ্ভুত আওয়াজ হচ্ছে। বাঁশের ঠোকাঠুকি লেগেই আছে ক্রমাগত। হঠাৎ কাছাকাছি কোথায় যেন আকাশ কাঁপানো বাজ পড়ল। শ্মশানের ওপর ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। সঞ্জয় বাবু মাথার উপরে আকাশের দিকে তাকালেন। আকাশ পরিষ্কার, কোনো মেঘ নেই। তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে ঝোড়ো হাওয়াটা বইছে কেন? তিনি চিন্তা করতে লাগছেন। ঝোড়ো হাওয়া বওয়া শুরু করতেই
বাঁশের বাগানে আওয়াজ বেড়ে উঠল, কচর কচর কচর। মাছগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে বিশ্রী আওয়াজ করেই যাচ্ছে। হঠাৎ সঞ্জয়বাবু শুনতে পারলেন যে নদী পার দিয়ে জমিদার বাড়ির বাগান তছনছ করে কে যেন দৌড়ে আসছে। সে কি জিনিস তখনও ঠাউর করতে পারলেন না। শ্মশানের চারিদিক যেন কটু ও বিশ্রী গন্ধে ভরে উঠল। গন্ধের ঠেলায় সঞ্জয়বাবু নাক চাপা দিলেন। পরক্ষণেই জিনিসটা হাওয়ার বেগে দৌড়ে এসে খ্যাপা বাবার সামনে শটান হয়ে শুয়ে পড়ল। এ তো একটা অর্ধজ্বলন্ত মরা। সে কি ভয়ঙ্কর রূপ! আগুন দেহের এক পাশ ঝলসে দিয়েছে, আর এক পাশ এখনো পড়েনি। মরাটার মুখে বিকৃত হাসি লেগেই আছে। মরার চেহারা ও রূপ দেখে ভয়ে সঞ্জয়বাবু খ্যাপা বাবার হাত ধরে টানলেন। খ্যাপা চোখ না খুলেই বলে উঠলেন, বস, কোনো ভয় নেই, এ আমার গুলাম। তুই বরং আগুনে একটা বড় কাঠ গুজে দে। মরাটা আর নড়ছে না। হঠাৎ খ্যাপা বাবা হুঙ্কার দিলেন, জয় মা ভৈরবী, জয় চামুণ্ডা, ওম প্রেতায় নমঃ, ওম প্রেতায় নমঃ। বলেই চোখ খুলেই সামনের ধুনিতে কি যেন একটা ছুঁড়ে মারলেন খ্যাপা বাবা। হঠাৎ আগুন দপদপ করে জ্বলে উঠল। মরাটা হঠাৎ খনা স্বরে বলল, কাজ আমি করে দিয়েছি। খ্যাপা বাবা হুঙ্কার দিলেন, জয় চামুণ্ডা। বলেই বাবা পাশের ঝোলা থেকে মদের বোতল বার করে একটা পাত্রে ঢাললেন। তারপর সেই পাত্রটা বধূর মৃতদেহের আধপোড়া মুখের কাছে নিয়ে যেতেই হাঁ করল ভয়ানক মুখটা। মদটা ঢেলে দিতেই ধকধক করে পুরোটা খেয়ে নিল সে। তারপর আস্তে করে বলল, তান্ত্রিক, আমি ঘুমোতে গেলাম। কেন যে এমন বারণ ঘুম থেকে টেনে তুললে? বলার মুহূর্তের মধ্যে মুখটা স্তব্ধ হয়ে গেল। দেহটা মরার মতন পড়ে রইল। খ্যাপাতান্ত্রিক এবার নিজের গলায় বোতলের বাকি মদটুকু ঢাললেন। সঞ্জয়বাবু বললেন, এ কি ভয়ঙ্কর জিনিস দেখলাম রে বাবা, একে কোথা থেকে জোগাড় করলেন? বাবা মুখে নিলেন একটা বিড়ি। ফস করে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে বিড়িটা ধরালেন। তারপর বললেন, তুই বড্ড ছেলে মানুষ সঞ্জয়। তবে শোন, যা দেখলে কখনো কাউকে বলবি না। এই হলো সব সাধনা। আমি একটা শবের উপর মন্ত্র করে তাকে বিভিন্ন প্রক্রিয়া করে জীবিত করেছি। এরপর তাকে নিয়ে আমি মরণ খেলায় মেতে উঠেছি। পর মুহূর্তেই আবার বললেন, এই মৃতদেহটি অপমৃত্যুতে মরা এক বধূর। শ্বশুরবাড়ির লোক অত্যাচার করত, তাই সে আত্মহত্যা করেছিল। এরপর দেহদাহ করার সময় বিশাল ঝড় জল হয়। হাত পোড়া দেহ ফেলেই পালিয়ে যায় শ্মশান যাত্রীরা। সেই থেকেই আমি একে উদ্ধার করে তন্ত্র সাধনার কাজে লাগাই। সঞ্জয়বাবু বললেন, তাই সাধনা করে তুমি কি করলে বাবা? খ্যাপা উত্তর দিলেন, সেদিন তুই অমিত ছেলেটির মৃত্যু কামনা করেছিলি, তার কাজ শুরু করে দিয়েছি। আজ অমাবস্যা, তাই আজ এই সব গিয়ে ব্যবস্থা করে এসেছে। আর কিছুদিনের মধ্যে ছেলেটির শরীর খারাপ হয়ে মারা যাবে। সঞ্জয়বাবুর মুখে কুটিল হাসি ফুটে উঠল। তিনি বললেন, সত্যি বলছো বাবা? হ্যাঁ হ্যাঁ রে, ওস্তাদের মার এই দুনিয়া পার। প্রণামীটা তৈরি রাখিস, 3 লক্ষ টাকা লাগবে কিন্তু। তুমি চিন্তা করো না বাবা, আমি সব ব্যবস্থা করে রেখেছি। কাজ হয়ে গেলেই তোমার হাতে তুলে দেব। রঞ্জনবাবু বাড়ির দাওয়ায় চুপ করে বসে আছেন। গেল কোথায় ছেলেটা? অনেক সময় হয়ে গেল, এখনো আসছে না। কাল চলে যাবে ছেলেটা। আজ রাতে এসে রান্না করবে বলেছিল। বিকেলে যাওয়ার আগে বলল টুকটাক কিছু জিনিস বাজার থেকে কিনে আনতে যাচ্ছে। সে তো অনেক সময় হলো, সন্ধ্যা পেরিয়ে এখন অনেকক্ষণ হয়েছে। না,
আর একটু দেখা যাক। রঞ্জনবাবু ভাবলেন, অমিতই রঞ্জনবাবুর শেষ সম্পদ। কত কষ্ট করে তিনি মা মরা ছেলেটাকে এত বড় করেছেন। চড়া সুদে জমি বন্ধক দিয়ে টাকা ধার নিয়ে তিনি অমিতকে কলকাতায় ইঞ্জিনিয়ার হতে পাঠিয়েছেন। অমিত যখন এসে বলেছিল চাকরির সম্ভাবনার কথা, তখনও রঞ্জনবাবুর বুকটা গর্বে ভরে উঠেছিল। যাক, চাষার ছেলে চাষা হয়েছে কেউ আর বলতে পারবে না। টাকা ধার কি জন্য নিয়েছেন তা শুনে সঞ্জয় মহাজন কত কথাই না শুনিয়েছিল, হ্যাঁ হ্যাঁ করে হেসেও ছিল। গ্রামের অনেক মানুষও এই কলকাতায় গিয়ে পড়াশোনা বিষয়ে হাসাহাসি করেন। দাওয়ায় বসে থাকতে থাকতে রঞ্জনবাবু ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ চিৎকার চেঁচামেচিতে তিনি জেগে উঠলেন। জেঠু, ও জেঠু, এদিকে আসুন, দেখুন অমিতদার কি অবস্থা। গ্রামের রতন, গদাই ও নির্মল অমিতকে ধরাধরি করে নিয়ে এসেছে। তারা রঞ্জনবাবুর দাওয়ায় তাকে পাটির উপর শুইয়ে দিল। অমিতের এই অজ্ঞানের মতো অবস্থা দেখে রঞ্জনবাবু অমিতের মুখে জলের ছিটে দিলেন। গদাই বলল, হারু কাকা, ও পচা। ও নদীর ধার থেকে মাছ ধরে ফিরছিল। গোরস্থানের ওখানে অমিতদাকে অজ্ঞান অবস্থায় দেখে পচাই আমাদের সবাইকে খবর দেয়। তারপর আমরা দাদাকে তুলে নিয়ে আসি। ইতিমধ্যে রঞ্জনবাবুর উঠোনে অনেকজন এসে উপস্থিত হয়েছে। হারু হালদারও দাঁড়িয়েছিল। বলল, ওই রাস্তাটা ভালো নয়, আমাকে নেহাত নদীতে যেতে হয় বলে যাই, না হলে রাত বিরেতে ওই রাস্তা কেউ মারায়। জলের ছিটা দেওয়াতে অমিত আস্তে আস্তে চোখ খুলল। চোখ খুলতেই সে চারিদিকে কি যেন একটা খুঁজল। তারপর উপরে তাকাল। ওপরে তাকাতেই দেখল উঠোনের পাশে আম গাছের ডালে মৃত বধূটি বসে অমিতের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসছে। অমিত আম গাছের ডালের দিকে আঙুল তুলে নির্দেশ করল আর চিৎকার করল, ওটা ওটা এখানে ওটা এখানে চলে এসেছে। হ্যাঁ, ওটা ওটা আমায় মেরে ফেলবে, আমায় মেরে ফেলবে। ওটা বাঁচাও, বাঁচাও, বাঁচাও। উঠোনে উপস্থিত সবাই আম গাছের দিকে তাকালো। রঞ্জনবাবু বললেন, কার কথা বলছিস? কিছু তো নেই। অমিত বলল, আমায় আমায় বাঁচাও বাবা, ও আমাকে মেরে ফেলবে। একটু আগে ওই দেখো আমার গলা টিপে ধরেছিল। হ্যাঁ, একটু আগেই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। বলেই নিজের গলায় হাত দিয়ে দেখালো অমিত। সবাই দেখলেন অমিতের গলায় লাল দাগ, যেন মনে হচ্ছে কেউ আঙুল দিয়ে আঁচড় দিয়েছে। গ্রামের ডাক্তার অবনী ব্যানার্জিও এসেছিল। তিনি অমিতের কাছে এসে চোখের মধ্যে টর্চ মেরে দেখলেন, মাথায় হাত দিলেন। তিনি বললেন, মাথাটা তো বেশ গরম, জ্বর হয়েছে বোধহয়। জ্বরের ঘোরে ভুলভাল দেখছে। ওষুধের পাচন আর বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। হারু হালদার বলল, তিনার খপ্পরে পড়েছে বোধ হয়। যা পচা, বুড়িমাকে ডেকে নিয়ে আয়, উনি সঠিক নিদান দিতে পারবেন। উপস্থিত সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। গ্রামের কুমোর হারান বলল, হারুদা একদম ঠিক বলেছে। বলি, গলার মধ্যে ওরকম দাগ কি করে হলো? প্রবীণ মাস্টার সিধুবাবু বললেন, ডাক্তার যা বলেছে তাই ঠিক, ওসব কুসংস্কার, ভুটটুত বলে কিছুই হয় না। রঞ্জনবাবু উদ্বেগের সাথে বললেন, কালই চলে যাবে কলকাতায়, সামনেই পরীক্ষা। কি করে যে এমন হয়ে গেল? গ্রামের বধূরা ও মায়েরা একটু দূরে আলোচনা করছিল। খেন্তিবুড়ি বললেন, বাচ্চাটা একদম ছেলে মানুষ। রঞ্জনকে বারবার বলেছিলাম যে বিদেশে না পাঠাতে। কোথা থেকে কি নজর লেগে গিয়েছে গো। বুড়ির কথা শেষ হতে না হতেই আম গাছের একটা ডাল মট করে ভেঙে গেল। অমিত আতঙ্ক করে উঠল। বাবা, ও আমার কাছে চলে এসেছে। অমিত দেখল মৃত বধূটি হঠাৎ আম গাছ থেকে লাফ দিয়ে তার পাশে এসে বসল। চোখ দুটো এখনো জ্বলছে, যেন প্রতিশোধের আগুন। মুখের এক পাশ বিচ্ছিরিভাবে পুড়ে যাওয়াতে আরো ভয়ঙ্কর লাগছে। রঞ্জনবাবু ও উঠোনের সবাই কিন্তু কিছু দেখতে পাচ্ছিলেন না।
তারা কি করবেন বুঝতে পারছিলেন না। হঠাৎ বাড়ির লণ্ঠন ও হ্যারিকেনগুলো কাঁপতে লাগলো। অমিত দেখল মৃত বধূটি তার পোড়া মুখ নিয়ে অমিতের মুখের কাছে চলে এলো। তারপর হঠাৎ মৃত বধূটা কালো ধোঁয়ায় পরিণত হয়ে ঢুকে গেল অমিতের মধ্যে। অমিত আর্তনাদ করল, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। তারপর সে নিস্তেজ হয়ে শুয়ে পড়ল। মুহূর্ত খানেক বাদে অমিতের দেহটা শোয়া অবস্থায় হাওয়ায় ভেসে উঠল। ভাসমান অবস্থায় অমিত হঠাৎ বসে হা হা করে হাসতে লাগলো। মাটির ওপর দিয়ে দুহাত ভেসে রয়েছে অমিত। হারান মিস্ত্রি বলল, এবার কি বলবেন ডাক্তার বাবু? মাস্টার মশাই, এটা কি কুসংস্কার? অমিতের ভাসমান অবস্থা দেখে রঞ্জনবাবু ভেঙে পড়লেন। তিনি বললেন, কেউ বাঁচাও আমার ছেলেকে, কেউ বাঁচাও। অমিত এবার চোখ খুলল। হাওয়ার ওপর ভাসতে ভাসতে সে বধূ ও মায়েদের জটলার দিকে গেল। গিয়েই খেন্তি বুড়ির সামনে ভাসমান অবস্থায় দাঁড়ালো। তারপর হঠাৎ বুড়ির গায়ে ঝাঁপিয়ে পড়ল অমিত। উঠোনে উপস্থিত সবাই বাকরুদ্ধ হয়ে দেখছিল। অমিত খেন্তি বুড়ির গলা চিপে ধরল আর বলতে শুরু করলো, কিরে বুড়ি, মনে আছে আমায়? কেমন জ্বালিয়েছিলিস? বুড়ি আর্তনাদ করে উঠল, হারু হালদার চিৎকার করল, ওরে ওরে, কে আছিস? অমিতকে ধরে আটকা। গদাই, রতন ও আরো জোয়ান ছেলেরা অমিতকে ধরে বুড়িকে ছাড়াতে চেষ্টা করল, কিন্তু ছাড়াতে পারল না। গদাই বলল, এর যে হাতির মতন শক্তি, কিছুতে আটকানো যাচ্ছে না। অমিত হঠাৎ এক হাত দিয়ে জোয়ান ছেলেগুলোকে এক ধাক্কা মারল। সবাই ছিটকে পড়ল 10 হাত দূরে। ধাক্কা মেরেই অমিত আবার চেপে ধরল খেন্তি বুড়ির গলা। সে দাঁতে দাঁত চেপে কঠিনভাবে বলল, মনে আছে আমাকে কতটা কষ্ট দিয়েছিলিস? কেরোসিন তেলে পুড়িয়ে মেরেছিলিস আমাকে। উঠোনের সবাই বুঝে উঠতে পারছিল না কি করা যায়। প্রেতের তাণ্ডব দেখে সবাই ভয়ে দূরে সরেছিল। বুড়ি তখন আধমরা অবস্থায় জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। পচা দৌড়ে আনতে গিয়েছিল বুড়িমাকে। তাকে সব ঘটনা বলেছে সে। ঘটনার বিবরণ শোনার পর বুড়িমা হন্তদন্ত হয়ে পচাকে নিয়ে রঞ্জনবাবুর বাড়িতে যাচ্ছেন। বুড়িমা হলেন একজন প্রবীণ সাধিকা। অনেককাল আগে যখন এক ভয়ঙ্কর পিশাচের তাণ্ডব শুরু হয় এই চন্দ্রকান্তপুর গ্রামে, তখন তারক বাবা নামের এক উচ্চস্তরের তান্ত্রিকের আগমন ঘটে। তারই সাথে আসেন এই বুড়িমা। সেবার গ্রামকে পিশাচের হাত থেকে রক্ষা করেছিলেন তারক বাবা। তারপর তারা এই গ্রাম পছন্দ হওয়াতে এইখানেই থেকে যান। গ্রামের 12 তলা হলো তার অনেক দিনের আস্তানা। এখানেই তিনি দেহ রেখেছেন। তারপর থেকে ওই সাধিকা একাই রয়েছেন। গ্রামের লোকেরা নাম দিয়েছে বুড়িমা। তারক বাবার থেকে অনেক কিছু শিখেছেন বুড়িমা। গ্রামে কালী পুজোর সময় বুড়িমার উপর ভর হয়। তখন কিন্তু তিনি গ্রামের লোকেদের ভবিষ্যৎ বলে দেন এবং কারোর কোনো সমস্যার হালও বলে দেন। এছাড়া বছরভর তিনি ছোট্ট বাচ্চাদের নজর লাগলে ছেড়ে দেন, ভূত ধরলে ভূত ছাড়ান। রঞ্জনের বাড়ির কাছে পৌঁছতেই শোনা গেল বিরাট কোলাহল। বুড়িমা ঢুকেই দেখলেন অমিত খেন্তি বুড়ির গলাটা টিপে খোনা গলায় বলছে, মর, সেদিন আমাকে পুড়িয়ে মেরেছিলিস, আজ তুই মর। বুড়িমা গলা থেকে একটা রুদ্রাক্ষ খুললেন। সেই রুদ্রাক্ষটা হাতে নিয়ে আস্তে আস্তে মন্ত্র পড়তে লাগলেন। মুহূর্তের মধ্যে মন্ত্র জোরে জোরে পাঠ শুরু করলেন। অমিত তার দিকে তাকাল। তিনি অমিতের কাছে গিয়ে অমিতের হাত ধরলেন। হাত ধরতেই অমিত যেন হঠাৎ নিজের শক্তি হারিয়ে ফেলল। সে খেন্তি বুড়িকে ছেড়ে দিল। গদাইয়া রতন টুক করে বুড়িকে তুলে দাওয়ায় নিয়ে গিয়ে শোয়ালো। এরপর হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো চারপাশে। বুড়িমা বললেন, কেউ ভয় পাবেন না, এসব প্রেতের ছলনা। ভগবানের নাম জপ করুন। অমিত আবার শূন্যে ভেসে উঠল।
এরপর সে হঠাৎ বুড়িমার ওপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হলো। ঝাঁপিয়ে পড়তেই অমিত যেন একটা কৃত্রিম দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে দূরে ছিটকে পড়ল। বুড়িমাকে স্পর্শ করতে পারল না সে। বুড়িমা মন্ত্রোচ্চারণ করেই যাচ্ছেন। রঞ্জনবাবু ও উঠোনে উপস্থিত সবাই ঠাকুরের নাম স্মরণ করছেন। বুড়িমা চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, কে তুই? বলবো না, খুব ব্যথা লাগছে, ছেড়ে দে। বুড়িমা আরো জোরে মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ অমিতের চারিদিকে একটা আগুনের বলয় তৈরি হয়। অমিত আর্তনাদ করে এবার নিজের স্বরে চেঁচিয়ে উঠল, বাবা 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 বাবা, বাঁচাও আমায়, বাঁচাও বাঁচাও আমায়। রঞ্জনবাবু এই শুনে দৌড়ে আগুনের কাছে যাচ্ছিলেন। গদাই ও হারু তাকে টেনে ধরল। রঞ্জনবাবু বললেন, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, খোকা আমায় ডাকছে, ছেড়ে দাও। বুড়িমা বললেন, সাবধান, ও এখন তোমার খোকা না, ওর ওপর ভর করেছে প্রেত, ওর প্ররোচনায় পা দিও না। আগুনের মধ্যে অমিত এবার আবারও খনা গলায় বলল, ছেড়ে দে, আমার খুব জ্বলছে, জ্বলেই আমার মৃত্যু হয়েছে, দে না, ছেড়ে দে, আমায় ছেড়ে দে। বল, কে তুই? তাহলে ছেড়ে দেব। আমি রমা, ওই খেন্তি আমার শাশুড়ি। ওরা আমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। পণের জন্য বিয়ের পর থেকে শ্বশুর শাশুড়ি খুব অত্যাচার করত। একদিন আমায় মেরেই ফেললো। তাই ছেলেটাকে ধরলি কেন? আমার সৎকার ঠিক করে হয়নি। আমার মৃতদেহ এক তান্ত্রিকের কাছে, সে আমাকে দিয়ে এই সব করাচ্ছে। প্রেতের পরিচয় শুনে উপস্থিত জনতা থ হয়ে গিয়েছে। বুড়িমা বললেন, তান্ত্রিকের নাম বল। সে বলতে পারবো না, ওর কাছে আমার দেহ আছে, ও আমার মালিক। তাহলে একে ছেড়ে দে, নইলে তোর আজই শেষ দিন। ছাড়বো না, যা করার করে নে। তবে রে, বলেই জোরে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন, জয় মা ভদ্রকালী, জয় মা দক্ষিণা কালী, জয় ছিন্নমস্তা মা, ওং হিং ক্রিং বর্জ্য বৈরচনীয় নমঃ। অমিতকে ঘিরে থাকা বলয় আরো বেশি করে হু দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। আচ্ছা আচ্ছা, থাম থাম থাম, এবার ছেড়ে দে, ছেড়ে দে, একে ছেড়ে দিচ্ছি। কিভাবে বুঝবো তুই ছেড়ে দিয়েছিস? একটা জল ভর্তি কলসি আন, ওটা যখন ফেলে দেব তখন বুঝবি আমি ছেড়ে দিয়েছি। এছাড়াও পশ্চিমের দিক দিয়ে যাওয়ার সময় নারকেল গাছ থেকে এক কাঁধি নারকেল ফেলে দিয়ে যাব। বুড়িমার নির্দেশ মতন গদাই ও রতন জল ভর্তি কলসি নিয়ে আসলো। বুড়িমা সেটা অমিতের বলয়ের সামনে রাখলেন। তিনি মন্ত্র পড়লেন আর আগুন নিভে গেল। অমিত দ্রুত ছুটে আসলো কলসির দিকে, নিজের মুখ ঠেকালো কলসির কোনায়, তারপর দাঁত দিয়ে জল ভর্তি কলসি তুলেই জোরে দৌড়তে লাগলো। সামান্য দৌড়ে হঠাৎ সে লুটিয়ে পড়ল। জল ভর্তি কলসি মাটিতে পড়ে গেল। ওদিকে পশ্চিম দিকের নারকেল গাছে ফট করে একটা আওয়াজ হলো। নিজের ঝোপে ছপাস করে এক কাঁদি নারকেল পড়ল। রঞ্জনবাবু অমিতের কাছে আসলেন, তাকে নিজের কোলে তুলে নিলেন, তারপর অঝরে কাঁদতে লাগলেন। হায় ভগবান, কার ক্ষতি করেছিলাম আমি যে এইভাবে আমাকে শাস্তি দিচ্ছ? কার ক্ষতি করেছিলাম আমি? আজ অমাবস্যা, শোন, এটা কোনো দুষ্টু লোকের তান্ত্রিক ক্রিয়া। ভগবানের কৃপা ছিল বলেই তোর ছেলে বেঁচে গেল। তবে যে ক্রিয়া করেছে ওই প্রেত আবার আসবে, তার জন্যে আমাকে একটা মাদুলি বানাতে হবে। সেটা বানাতে সময় লাগবে। আমি এই বাড়ি বন্ধন করে দিচ্ছি, বাড়ি ছেড়ে ওকে বেরোতে দিবি না, না হলে কিন্তু অনর্থ হয়ে যাবে।
তুই একদিন ওকে ঘরে রাখ, বিশ্রাম করা। এর মধ্যে আমি মাদুলি তৈরি করছি। বুড়িমা তাদের থামিয়ে দিয়ে বললেন, আমার জয় বলার দরকার নেই, সবই তার ইচ্ছে, সবই তার কৃপা। অমিতের পিসি চুমকি দেবী ও গ্রামের কয়েকজন মহিলা অমিতকে নিয়ে গিয়ে বাড়ির ভিতরের খাটে শুইয়ে দিল। অমিত কিছুক্ষণ বাদে চোখ খুলল। চুমকি দেবী বললেন, কেমন আছো বাবু? অমিত বলল, পিসি, গোরস্থানের রাস্তার কি ভয়ঙ্কর দৃশ্য দেখলাম জানো? রাস্তায় দুটো মরা, কি যেন কাঁদছে। তারপর আর কিচ্ছু মনে নেই আমার। শরীরটা খুব দুর্বল দুর্বল মনে হচ্ছে। এ কি, এত লোক কেন? কি হয়েছে? এরা এমনি এসেছে। এরপর রঞ্জন বাবুকে ডেকে বুড়িমা বললেন, কয়েকটা জিনিস বলছি, নিয়ে আয় তো। রঞ্জন বাবু বললেন, কি জিনিস বলুন। ওরে গদাই, এদিকে আয়। বুড়িমা, আপনি বলুন। গদাই ও রতন দৌড়ে আসলো। বুড়িমা বললেন, 50 গ্রাম কর্পূর, গোরচনা, 11টা প্রদীপ, সর্ষের তেল আর তিল। রঞ্জনবাবু বললেন, যা চটপট নিয়ে আয় গিয়ে, যা যা যা। 15 মিনিট বাদে ওরা ওই সামগ্রীগুলো নিয়ে এসে বুড়িমার সামনে রাখল। বুড়িমা প্রদীপগুলোর মধ্যে তেল দিলেন, ওই তেলের মধ্যে দিলেন কর্পূর আর তিল। এরপর প্রত্যেকটা প্রদীপ নিয়ে রঞ্জনবাবুর বাড়ির বিভিন্ন দিকে রাখলেন মন্ত্রোচ্চারণ করতে করতে। মন্ত্রোচ্চারণের সাথে সাথে ক্রমশ বাড়ির আবহাওয়াটা কেমন যেন হালকা হয়ে গেল। তারপর বুড়িমা রঞ্জনবাবুকে বললেন, আমি চললাম, বন্ধন করে দিয়েছি, বাছাটার খেয়াল রাখিস, বাড়ির বাইরে বেরোতে দিবি না, আবার আসবো আমি। অসীম এক ব্যাগ মাংস, চাল, কেরোসিনের হেরিকেন ও লাঠি নিয়ে হনহন করে হেঁটে চলেছে। তার গন্তব্য চন্দ্রকান্তপুর শ্মশান। অসীম হলো সঞ্জয়বাবুর খাস বিয়ারা। তিনিই অসীমকে এই জিনিসগুলো আনতে পাঠিয়েছিলেন। এর পাশাপাশি রঞ্জন বিশ্বাসের বাড়িতে কি ঘটল তার খবর মালিককে সে দেবে। ওই বাড়িতে ভয়ঙ্কর দৃশ্যগুলো এখনো তার চোখে ভাসছে। এখন রাত 12টা, অমাবস্যার গাঢ় অন্ধকার। শ্মশানের রাস্তার পাশে বড় বড় গাছ, হেরিকেনের আলো পড়ে আরও ভয়ঙ্কর লাগছে। ঝিঝি পোকা ক্রমাগত ডেকে যাচ্ছে, আর অসীমের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। মাঝে মাঝে দূরের কোনো কোণে কিছু প্রাণীর উপস্থিতির শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে শিয়াল। মাংস নিয়ে যাওয়াও বিপজ্জনক, যখন তখন শিয়ালের দল এসে হামলা করতে পারে। একজন শিয়াল ইচ্ছে করলেই ছিঁড়ে খেতে পারে অসীমকে একা পেয়ে। তাই জন্য বুদ্ধি করে সে একটা লাঠি নিয়ে নিয়েছে। এর পাশাপাশি তার রঞ্জন বিশ্বাসের বাড়ির ভয়ানক দৃশ্যগুলো মনে পড়ছে। হাঁটতে হাঁটতে অসীম দেখল দূরে গাছপালার মধ্যে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। যাক, শ্মশানে সে পৌঁছে গিয়েছে। রাতের শ্মশান শুনশান ও ভয়ঙ্কর। খ্যাপা বাবা ও সঞ্জয় বাবু একটা ধনির পাশে বসে রয়েছে। তান্ত্রিকের সামনে একটা বৃষ্টি দেখতে মরা। অসীমকে আসতে দেখে খ্যাপা বাবা হা হা করে হেসে উঠলেন, বললেন, আয় বেটা আয়। অসীম ব্যাগটা সঞ্জয় বাবুর দিকে এগিয়ে দিল, বলল, মালিক, যা যা বলেছিলেন এর মধ্যে সব আছে। হ্যাঁ, বাবার কাছে দে। আর রুই বাড়ির খবর কি? যা যা দেখেছে অসীম সব বলল। খ্যাপাতান্ত্রিক একটা বিড়ি ধরালেন। সঞ্জয় বাবু তাকে জিজ্ঞেস করলেন, বাবা, এবার কি হবে? খ্যাপা হা হা করে হেসে উঠলেন, বললেন, এইবারই তো হবে শেষের খেলা। তোরা বস, আমি একটা তন্ত্রক্রিয়া করব, তারপর সব বলছি। খ্যাপাতান্ত্রিক তার ঝোলার থেকে দুটো হাড় বার করলেন আর হাতে নিলেন একটা কৌটো। কৌটোটা খুললেন তিনি।
সেটার মধ্যে থেকে বার করলেন সিঁদুর। একটা সিঁদুর হাড়ের উপর লাগালেন, আর একটু লাগালেন মরার মাথায়। সিঁদুর লাগাতেই মরাটা কেঁপে উঠল। এই দেখে অসীম আঁতকে উঠল। তান্ত্রিক বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলেন। হাতে দুটো হাড় নিয়ে আস্তে আস্তে মাটির উপরে একটা ছক আঁকতে লাগলেন। হঠাৎ ধুলির আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করল। মরাটা যেন হেসে উঠল। অসীম ও সঞ্জয়বাবু মনে ভয় নিয়ে হাঁ করে দেখছেন। আবার মরাটা যেন হেসে উঠল, এবার একটু জোরে। মরা বলল, কিরে তান্ত্রিক, ভালো জায়গায় পাঠিয়েছিলি। প্রতিশোধ নিচ্ছিলাম, হঠাৎ একটা পুরো এসে বাধা দিল। তান্ত্রিক মন্ত্র পড়েই চলেছেন। 11 বার হাড় ঘুরিয়ে তার ছক আঁকা শেষ হয়েছে। এবার তিনি তার ঝোলা থেকে একটা করটি বের করলেন, সেটা ছকের মাঝখানে রাখলেন। এরপর তান্ত্রিক একটা পাত্রে মদ ঢাললেন আর মন্ত্র পড়তে শুরু করলেন আবারও। হঠাৎ করটিটা হাঁ করল। তান্ত্রিক ভরা পাত্রটা করটির মুখের কাছে নিয়ে আসলেন। করটি ঠক ঠক করে পাত্রের মদটা খেতে শুরু করল। অসীম ও সঞ্জয়বাবু হাঁ করে দেখছি। মরাটা আবারও নড়ে উঠল, বলল, আমার তেষ্টা পেয়েছে। তান্ত্রিক আরেকটু মদ ঢাললেন ওই পাত্রতে। তারপর ওটার কাছে পাত্রটা নিয়ে যেতেই হঠাৎ মরাটা শটান হয়ে বসল। অসীম বলে উঠল, বাপরে, চুপ, কোনো আওয়াজ করিস না। মরাটা তান্ত্রিকের হাত থেকে পাত্রটা নিজের গলায় ঠেলে নিল। পুরো মদটা সাবার করে খিলখিল করে হাসল। তারপর আবার শটান হয়ে আগের মতো শুয়ে পড়ল। তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করলেন। তিনি তারপর একটা হাড়ের অংশ ভাঙলেন। ভেঙে একটা লাল সুতো দিয়ে জড়ালেন ভাঙা হাড়টাকে। সুতোয় জড়ানো হাড়টা একটা কাগজে রেখে পুঁটলি তৈরি করলেন। তারপর সেটা সঞ্জয়বাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, শোন, এই মন্ত্রপুত হাড়টা কাল রঞ্জনের বাড়ির সীমানায় পুঁতে দিয়ে আসবে। ওই বুড়ির বাঁধন ঢিলে হয়ে যাবে। পুঁতে দিয়ে আসার পর আর দেরি করব না, এই দুনিয়া থেকে ওই ছেলেটাকে সরিয়ে দেব। সঞ্জয়বাবু বললেন, বাহ, এই ছোড়া, নে এই হাড়টা, এই কাজটা করতে পারবি তো? অসীম বলল, খুব পারবো। খ্যাপাতান্ত্রিক বললেন, যাওয়ার আগে আমাকে ভাত আর মাংসটা রেঁধে দিয়ে যা। সারা রাত ধরে মৌমিতা জেগেছিল। এখন ভোর রাত। গতকাল রঞ্জন বিশ্বাসের বাড়িতে যা যা হয়েছে সারা গ্রামে তা রটে গিয়েছে। বাড়ির চাকররা ওই ঘটনা নিয়ে বলা বলি করছিল। মৌমিতা সব শুনেছে। অমিতের অতিপ্রাকৃত অবস্থার কথা শুনে শিউরে উঠেছে সে। সে বিশ্বাস করতে পারছে না অমিতের এরকম অলৌকিক ব্যাপারগুলো হলো কি করে। গতকাল সন্ধ্যায় তো অমিত তার সাথেই ছিল। কই, এরকম তো কিছু অস্বাভাবিক ঘটেনি। এই ভেবে ভেবে সে ঘুমোতে পারেনি। সূর্য অস্ত যেতেই অসীম জমিদার বাড়ি থেকে বেরোল। আজ গ্রামের রাস্তা ফাঁকা। গত রাতের ঘটনা গ্রামবাসীদের মনে ছাপ ফেলেছে, তাই আজ কেউ বাইরে থাকতে সাহস করেনি। সন্ধ্যা নামার আগেই যে যার বাড়িতে ঢুকে গেছে। অসীমেরও ভয় ভয় করছিল, কিন্তু হাতের কাজ তো করতেই হবে। রঞ্জন বিশ্বাসের বাড়ির সীমানায় এই ভাঙা হাড়টা তাকে পুঁততে হবে। রঞ্জন বাবুর বাড়ির পিছনে আছে একটি পুকুর। অসীম ঠিক করেছে ওখান থেকে ঢুকে বাড়ির সীমানায় পৌঁছে যাবে সে। যেরকম ভাবা সেরকমই কাজ করল সে। ভাঙা হাড়টা রঞ্জন বাবুর বাড়ির সীমানায় পুঁতে সে হঠাৎ অনুভব করল যে আবহাওয়াটা কেমন যেন ভারী ভারী হয়ে গেল, আর চারিদিক মাংস পচা গন্ধে ভরে উঠল। অসীমের পাশ থেকে কে যেন খিকখিক করে হেসে উঠল। অসীম সেদিকে তাকাতেই আঁতকে উঠল। শ্মশানের মরাটা শুয়ে আছে রঞ্জনবাবুর উঠোনে। হঠাৎ মনে হচ্ছে মরাটা তার দিকে তাকিয়ে হাসছে।
ওটার হাত লম্বা হয়ে তার দিকে এগিয়ে আসছে। সে জোরে দৌড় দিল পুকুর পাড় দিয়ে। অমিতের ঘুম ভেঙে গেল। কতক্ষণ ধরে ঘুমোচ্ছে সে মনে করতে পারল না। পেট খালি খালি লাগছে। ঘর অন্ধকার, টিমটিম করে লণ্ঠন জ্বলছে। অমিত বিছানা থেকে উঠতে চেষ্টা করল। উঠতে কষ্ট হলো, গায়ে প্রচন্ড ব্যথা। সে ডাকল, বাবা, ও বাবা। ছেলের ডাক শুনে রঞ্জনবাবু তড়িঘড়ি এলেন। ছেলে এতক্ষণ পরে জেগেছে। তিনি প্রশ্ন করলেন, কি হয়েছে খোকা? বাবা, আমার খুব খিদে পেয়েছে, একটু খেতে দেবে? আচ্ছা বাবা, আনছি। ভাত খাবি তো? হ্যাঁ খাবো, তাড়াতাড়ি নিয়ে এসো বাবা। বস, নিয়ে আসছি। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। অমিত নিজের শরীরে হাত দিয়ে অনুভব করছিল শরীরের অনেক জায়গায় ব্যথা। হঠাৎ তার ঘরের জানলাতে কে যেন ঠক ঠক করল। অমিত ভাবল, জানলার বাইরে আবার কে আসলো? কেউ তো এমন আওয়াজ করে না। অমিত জানলাটা খুলল। খোলা মাত্রই একটা পচা গন্ধ ঘরের মধ্যে ঢুকে ছেয়ে গেল, আর হাড় হিম করা ঠান্ডা বাতাস ঢুকলো ঘরে। কই, জানলার বাইরে তো কেউ নেই, তাহলে আওয়াজ করলো কে? অমিতের মধ্যে খাটে এসে বসেছে। হঠাৎ তার খাটটা কাঁপতে লাগলো। অমিত ভয় পেয়েই খাট থেকে উঠে যেতেই খাট কাঁপা বন্ধ হয়ে গেল। খাটের নিচে বোধহয় কিছু আছে। অমিত খাটের নিচে ঝুঁকে দেখল কি জিনিস খাটকে কাঁপাচ্ছে। নিচে তাকাতেই অমিত আঁতকে উঠল। খাটের নিচে আস্ত একটা মৃতদেহ। এই দৃশ্য দেখেই অমিতের দেহ ঠান্ডা হয়ে গিয়েছে। হঠাৎ একটা ঝোড়ো হাওয়া এসে মৃতদেহের মুখের ওপরের কাপড়টা সরিয়ে দিল। একটা আধ পোড়া বধূর। এই দৃশ্য দেখে গতকাল রাতের কথা সব মনে পড়ল অমিতের। সে জোরে আর্তনাদ করে উঠল, বাঁচাও, বাঁচাও আমায়। মৃত বধূটা হঠাৎ তার দিকে মুখ করে তার দিকে তাকিয়ে হা হা করে হাসতে লাগলো। কি বিভৎস তার হাসি! মুখের চামড়াগুলো যেন গলে পড়ছে। ছেলের আর্তনাদ শুনে রঞ্জনবাবু দৌড়ে এলেন। তিনি ছেলের ঘরে ঢোকার আগে হঠাৎ দরজাগুলো দরাম করে বন্ধ হয়ে গেল। তিনি সর্বশক্তি প্রয়োগ করেও দরজা খুলতে পারলেন না। অমিতের শরীর ক্রমশ অবশ হয়ে আসছে। মৃত বধূটা তার দিকে তাকিয়ে ইশারা করে ডাকছে। রঞ্জনবাবু দুমদাম ধাক্কা দিয়ে দরজা ভাঙতে চেষ্টা করছেন আর বলছেন, অমিত, অমিত দাঁড়া, তুই দাঁড়া, আমি আসছি। তুই একদম ভয় পাবি না, একদম ভয় পাবি না, আসছি আমি, দাঁড়া। অমিত শেষ চেষ্টা করল। সে উঠে পালালো দরজার কাছে। সে কোনো রকমে দরজা খুলতে চেষ্টা করল, কিন্তু দরজা খুলল না। হঠাৎ পেছনে হা হা করে হেসে উঠল মৃত বধূটা। ঘরে রাখা লণ্ঠনটা ফেটে চুরমার হয়ে গেল। দাও দাও করে আগুন জ্বলে উঠল বিছানায়। এরপর মৃত বধূটার হাতগুলো লম্বা হয়ে গেল, ধেয়ে এলো অমিতের দিকে। তার গলায় সানাসির মতো চেপে ধরল অমানসিক দুটো হাত। অমিত আর্তনাদ করে উঠল, আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। মৃত বধূটি খিলখিল করে হেসে বলল, আমি ওদেরকে বলেছিলাম আমাকে ছেড়ে দিতে, কিন্তু ওরা আমাকে ছেড়ে দেয়নি। অমিতের চোখ ঝাপসা হয়ে গেল। সে শেষবার মৃদু স্বরে বলল, বাবা, বলেই সে মাটিতে লুকিয়ে পড়ল। রঞ্জন বাবুর জোর চিৎকারে প্রতিবেশীরা চলে এসেছিল। গদাই, রতন, নির্মল, হারু হালদার সবাই মিলে অমিতের ঘরের দরজাটা ভেঙে ফেলল। তারা ঢুকে দেখলেন ঘর ভর্তি ধুয়ো। অমিত মাটিতে পড়ে আছে। বিছানায় অস্বাভাবিক আগুন জ্বলছে। অমিতকে নিয়ে এসে বাইরে দাওয়াতে শোয়ানো হলো। এর মধ্যে অবনী ডাক্তারকে কে যেন ডেকে নিয়ে এসেছে। তিনি এসে অমিতের নাড়িতে হাত দিয়ে বললেন, শরীরে প্রাণ নেই। রঞ্জনবাবু কান্নায় ভেঙে পড়ল।
তিনি অমিতের মাথায় ও গায়ে হাত বোলাতে বোলাতে বিলাপ করলেন। আর পারলাম না বাবা, তুই খেতে চাইলি, তোকে শেষবারের মতো খাওয়াতে পারলাম না বাবা, খাওয়াতে পারলাম না। হারু হালদার বললেন, কি করে যে কি হয়ে গেল, বড্ড কষ্ট পেল ছেলেটা। কার কি ক্ষতি করেছিলাম আমি? আমার কাছ থেকে খোকাকে কেড়ে নিল। রঞ্জনবাবুর উঠোনে পুরো গ্রাম ভেঙে পড়েছে। অমিতকে শেষবার দেখার জন্য সবাই এসেছে। হারান মিস্ত্রি বলল, বড্ড মেধাবী ছিল ছেলেটা, আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করত। অকালে চলে গেল ছেলেটা। সিধু মাস্টার বলল, এই ভালো মানুষগুলোর পরিণতি কেন যে এমন হয়। গদাই, নির্মল আর রতন এসে হারু হালদারকে বলল, কাকা, বাঁশের খাটিয়া বাঁধা হয়ে গিয়েছে, চলো এবার মরা উঠে শ্মশানের দিকে যাওয়া যাক, আর দেরি করো না। হ্যাঁ চল। রঞ্জনবাবু ছেলের দেহের ওপর কেঁদেই চলেছেন। অনেকক্ষণ কাঁদতে কাঁদতে তার গলার স্বর ভেঙে গিয়েছে। হারু হালদার এগিয়ে গিয়ে বলল, দাদা এবার চলুন, সময় হয়ে গেল যে। রঞ্জনবাবু হা হা করে চিৎকার করলেন, হায় রে হায়, বাপ হয়ে ছেলেকে নিয়ে শ্মশানে যেতে হবে কোনোদিন ভাবিনি, কোনোদিনও না। মরার খাটিয়া তুলে রতনরা রওনা দিল। মরার সামনে ঢোল করতাল বাজিয়ে কীর্তন করতে করতে চলল এক দল। চিৎকার করতে করতে মরার সাথে গেল। আজ আকাশের মুখ ভার, কালো মেঘে ছেয়ে আছে আকাশ। মাঝে মাঝে মেঘের গর্জন শোনা যাচ্ছে। এক শ্মশান যাত্রী আর একজনকে বলল, এই পা চালিয়ে যেতে হবে, বিশাল দুর্যোগ হবে দেখছি। শ্মশান এখনো অনেকটা দূরে। গদাইরা মরা বইতে বইতে হাঁপিয়ে গিয়েছে। তারা মরার খাটিয়াটা নিচে নামান। নির্মল বলল, কাকা, মরার কি ওজন? বিষয়টা ভালো ঠেকছে না, মনে হচ্ছে ওজন বেড়ে গিয়েছে। গদাই বলল, আমারও তাই মনে হচ্ছে। হারু হালদার বলল, নে তাড়াতাড়ি মরা ওঠা, পা চালিয়ে চল, না হলে ঝড় জলের কবলে পড়তে হবে। আবার মরা কাঁধে নিয়ে পা চালিয়ে চলল ছেলেরা। সামনে কীর্তনের দল, পেছনে হারু কাকা। একটু যেতে না যেতেই হঠাৎ জোরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। মেঘের গর্জন আরো বেড়ে গেল। গদাই বলল, মরা যেন আরো ভারী হয়ে যাচ্ছে। হঠাৎ চড়াত চড়াত করে বাজ পড়তে লাগলো চারিপাশে। কীর্তনের দলের কানাই বলল, দূরে একটা ঘর দেখতে পাচ্ছি, ওখানে আমরা গেলাম। বলেই ওরা দৌড়ে ওদিকে গেল। নির্মল বলল, মরা নিয়ে তো দৌড়ানো যাচ্ছে না, হাঁপিয়ে যাচ্ছি। হঠাৎ মরার পাশে একটা বিশাল ঝলকানি। হারু কাকা বলল, পাঁচ পড়েছে, পালা সবাই, ওই ঘরটায় চল। সবাই মরা ফেলে ওই ঘরের দিকে ছুটে গেল। প্রায় ঘণ্টাখানেক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার পর প্রকৃতি শান্ত হল। শ্মশান যাত্রীরা মরার খাটের কাছে ফিরে গেল। গদাই বলল, কাকা, মরা তো নেই, মরা কোথায় গেল? হারু কাকা বলল, দেখ দেখ, আশেপাশে দেখ, শিয়াল কুকুরে টেনে নিয়ে গিয়েছে মনে হয়। অনেকক্ষণ সবাই খুঁজল চারপাশে, কিন্তু কেউ খুঁজে পেল না। নির্মল বলল, প্রথমে অস্বাভাবিক মৃত্যু, পরে মরা সৎকার হলো না, কি বিশ্রী ব্যাপার বলো তো। কাকা, এবার আমরা কি বলবো অমিতের বাবাকে? আমরা বলবো আমরা ঠিক মতো সৎকার করে অস্থি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি, এছাড়া তো কোনো উপায় নেই। হরে কৃষ্ণ রাম রাম, আমি এগুলো বলতে পারবো না। তাহলে আমরা তোর নামই বলবো। তোর কাছে মরা রেখে আমরা কাঠ আনতে গিয়েছিলাম, এসে দেখি তুই নেই। তোমরা যা বলছো তাই বলবো, বলবো সৎকার হয়ে গিয়েছে। অমিতের মৃত্যুর পর কয়েক মাস কেটে গিয়েছে।
সঞ্জয়বাবু উচ্চ বংশে তার মেয়ের বিয়ে ঠিক করেছেন। প্রথমে মৌমিতা এই বিয়ে সায় না দিলেও পরে হ্যাঁ বলেছে। আজ মৌমিতার বিয়ে, রাত 11টায় লগ্ন। মৌমিতাকে তার ঘরে খুব সুন্দর করে সাজিয়েছে বাড়ির মহিলারা। তারা সবাই কনের রূপের প্রশংসা করেছে। তারপরে মৌমিতা একা এখন তার ঘরে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়ায় ছেয়ে গেল চারিদিক। পেছন থেকে কে যেন হাত দিল তার গায়ে। মৌমিতা শুনতে পেল আস্তে আস্তে মৃদু স্বরে কে যেন বলল, মৌমিতা, মনে আছে আমায়? যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম।